সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কিভাবে টেন্ডারের পিসিসি বা পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট করতে হয়। তাহলে পিসিসি তৈরি করার জন্য আমরা প্রথমেই পিইর অ্যাকাউন্টে ঢুকবো এবং মাই টেন্ডার থেকে টেন্ডার ডকুমেন্টের সেকশন নাম্বার 4-এ দেখবো যে এখানে আছে হচ্ছে পিসিসি বা পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট। তাহলে পিসিসি করার জন্য আমরা পিসিসির সর্ব ডান পাশে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে আমরা বিগত পর্বে যেমন কিভাবে টিডিএস করতে হয় দেখছি, টিডিএস এর অনুরূপ এখানে জেনারেল, টাইম কন্ট্রোল এভাবে শুরু করে জি ক্লেইমস অ্যান্ড ডিসপিউটস অ্যান্ড আরবিট্রেশন পর্যন্ত বিভিন্ন ধরনের সাবসেকশন আছে। তাহলে আমরা প্রথম সাবসেকশন এ জেনারেলটা পূরণ করব, এজন্য আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে প্রথমে আছে হচ্ছে কন্ট্রাক্টর। তার মানে এই কন্ট্রাক্টরের এখানে নেম, অ্যাড্রেস এবং নেম অথরাইজড রিপ্রেজেন্টেটিভ এই সকল নামগুলান এখানে দিতে হবে। তাহলে আমরা সবেমাত্র টেন্ডার ডকুমেন্ট প্রিপারেশন করতেছি, তো এই ক্ষেত্রে তো কন্ট্রাক্টর কে আমরা তো এটা বলতে পারবো না, এই জন্য এটা আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখবো। যে কারণ আমাদের টেন্ডার অ্যানালাইসিস হবে, তারপরে আমরা দেখতে পাবো কোন টেন্ডারার আমাদের কন্ট্রাক্টটা পাচ্ছে, তখন তিনিই হবেন হচ্ছে কন্ট্রাক্টর। এটা আমাদের এখন পর্যন্ত আননোন, এই জন্য আমরা এটাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখলাম। এরপরে পিই ইজ, এখন আমরা দিব হচ্ছে প্রকিউরিং এন্টিটি কে হবে। প্রকিউরিং এন্টিটি আমরা লিখলাম হচ্ছে মিস্টার এক্স। এখানে আমরা অবশ্যই নাম লিখবো এবং তার অ্যাড্রেস লিখবো হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এখানে এক্সিএন লিখলাম, অফিস নেম যে অফিসেরই হোক না কেন সেই অফিসের নাম লিখতে হবে। তাহলে এটা হচ্ছে পিইর নামটা বা ঠিকানাটা আমরা এখানে লিখলাম। তারপরে আছে অরিজিনাল কন্ট্রাক্ট প্রাইস ইজ ইনসার্ট দ্য অ্যামাউন্ট ইন দ্য নোয়া। তার মানে অরিজিনাল কন্ট্রাক্ট প্রাইসটা কত হবে এটা আমরা কিভাবে দেখতে পাবো, এটা কোথায় দেখতে পাবো, এটা আমরা লিখবো হচ্ছে যে অ্যাজ স্পেসিফাইড ইন নোয়া। তার মানে আমরা যখন নোয়া বা নোটিফিকেশন অ্যাওয়ার্ড কন্ট্রাক্টরকে দিব তখন কন্ট্রাক্ট প্রাইসটা কত হবে সেটা আমরা সেখানে দেখতে পাবো। তার মানে আমরা যে 8,26,00,000 টাকার টেন্ডার করতেছি, এটা আমাদের এস্টিমেটেড কস্ট। এই এস্টিমেটেড কস্ট থেকে কন্ট্রাক্টর 10% প্লাস বা 10% মাইনাস লেস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে 10% লেস বা 10% গ্রেটার করে যে প্রাইসটা কন্ট্রাক্টর কোট করবেন সেটা আসলে কন্ট্রাক্ট প্রাইস, এটা নোয়াতেই উল্লেখ থাকে। এরপরে আসে হচ্ছে পিই। আবার আমরা পি নাম দিব, পি নাম দিলাম হচ্ছে মিস্টার এক্স, ইনি হচ্ছেন এক্সএন এবং তারপরে আমরা লিখবো হচ্ছে তার অফিসের ঠিকানা, অফিস নেম। ডেভেলপমেন্ট পার্টনার আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট পার্টনার নাই, এজন্য আমরা এখানে নান লিখলাম। এরপরে আমরা লিখবো হচ্ছে প্রজেক্ট ম্যানেজার সব সময় হবে হচ্ছে এক্সএন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যদি সে প্রজেক্টটা গভর্নমেন্ট অফ বাংলাদেশ এর ফান্ডের দ্বারা হয়ে থাকে এবং যদি কখনো অন্য কোনো ফান্ড দ্বারা এই প্রজেক্ট হয়ে থাকে তাহলে পিএম বা প্রজেক্ট ম্যানেজার হবেন হচ্ছে ডিওএফপি, ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার 2016 অনুযায়ী। আমাদের এই প্রজেক্টটা যেহেতু সোর্স অফ ফান্ড হচ্ছে জিওবি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই জন্য আমাদের এখানে প্রজেক্ট ম্যানেজার হবে হচ্ছে এক্সিএন। তাহলে আমরা নাম ব্যবহার করলাম মিস্টার এক্স, ইনারি হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারপরে আমরা লিখবো হচ্ছে তিনার অফিস নেম। এভাবে আমরা প্রজেক্ট ম্যানেজারকে সিলেক্ট করতে পারি। এক্সিএনই হতে পারে যদি জিওবি ফান্ডের প্রজেক্ট হয়, আর যদি কোনো অন্য ফান্ডের দ্বারা বা যদি কোনো ডোনার ফান্ডের প্রজেক্ট হয় সেক্ষেত্রে পিএম হবে হচ্ছে ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার 2016 অনুযায়ী। এরপরে আমরা লিখবো হচ্ছে যে আমাদের সাইটের লোকেশন কোথায়।
অর্থাৎ এক্সাক্ট লোকেশন, এই এক্সাক্ট লোকেশনের জন্য আমরা লিখতে পারি যে তার গ্রাম, ইউনিয়ন, উপজেলা এবং জেলা। তাহলে আমরা যেহেতু এটা লিখছি সেহেতু আমরা এখানে লিখলাম যে বেড়া, পাবনা। এখানে আমাদের এই সাইটটা লোকেটেড আছে। দ্য স্টার্ট ডেট শ্যাল বি, এখন এটা হচ্ছে আমাদের কাজের স্টার্ট ডেট কত হবে, ইন ডেট কত হবে এটা উল্লেখ করতে হবে। শ্যাল বি স্পেসিফাইড ইন নোয়া, অর্থাৎ আমরা যখন কন্ট্রাক্টরকে নোয়া দিব তখন আমাদের কাজের শুরু কবে, শেষ কবে, যাবতীয় কিছু এক্সাক্ট ভাবে উল্লেখ করা থাকবে। এই জন্য আমরা এখানে কোনো ডেট না দিয়ে আমরা এখানে বি স্পেসিফাইড ইন নোয়ার কথাটা উল্লেখ করলাম। আর যদি এখানে আমরা যদি কাজ কত তারিখে শুরু হবে যদি আমরা সেটা উল্লেখ করি তাহলেও কোনো প্রবলেম হবে না। এরপরে ওয়ার্ক কনসিস্ট অফ, আমাদের যে কাজ দিব এই কাজটা আসলে কোন কোন কাজের সমন্বয়ে গঠিত হবে। ফার্স্টে আমি লিখলাম হচ্ছে আর্ট ওয়ার্ক, তারপরে হচ্ছে জিও ব্যাগ, ডাম্পিং অ্যান্ড প্লেসিং। অর্থাৎ আর্ট ওয়ার্ক বা স্লোপ কাটিং এবং জিও ব্যাগ, ডাম্পিং এবং প্লেসিং, এই তিনটা আইটেমের সমন্বয়ে আমরা এই 8 কোটি 26 লাখ টাকার কাজটা করব। তাহলে আমাদের ওয়ার্ক কনসিস্ট অফ আর্ট ওয়ার্ক, জিও ব্যাগ, ডাম্পিং অ্যান্ড প্লেসিং। সেকশনাল কমপ্লিশন ডেটস আর, এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের সেকশনাল কমপ্লিট অ্যালাউ করি না। এই ক্ষেত্রে আমরা এই অপশনটাকে ডিরেক্ট লিখব হচ্ছে নট অ্যাপ্লিকেবল। সেকশনাল অর্থাৎ ভিন্ন ভিন্ন পার্ট কমপ্লিট করতে পারবে কিনা এরকম আমরা এটা আসলে অ্যালাউ করি না। এরপরে দ্য পিই অ্যাড্রেস ফর দ্য পারপাস অফ কমিউনিকেশন আন্ডার দিস কন্ট্রাক্ট, তাহলে এখন এখানে পির দেওয়া লাগবে। কন্ট্রাক্ট চেয়ারপারসন লিখলাম হচ্ছে মিস্টার এক্স, তারপরে অ্যাড্রেস যদি আমি লিখি যে সামথিং অফিস নেম, তারপরে টেলিফোন নাম্বার দেওয়া লাগবে, এরপরে পির হচ্ছে ফ্যাক্স নাম্বার দিতে হবে এবং পির একটা ইমেইল নাম্বার দিতে হবে। এরকম কিছু আমরা এখানে দিয়ে দিব। আর এখানে দা কন্ট্রাক্টর অ্যাড্রেস, যেহেতু আমরা কন্ট্রাক্টর অ্যাড্রেস জানি না এজন্য কন্ট্রাক্টরের সম্পূর্ণ অংশটাই ব্ল্যাঙ্ক থাকবে। যদি আমরা চাই তাহলে এটাকে ইরেজ করেও দিতে পারি। আদার ডকুমেন্টস ফর্মিং পার্ট অফ দ্য কন্ট্রাক্ট, এখন এই কন্ট্রাক্টের জন্য আদার ডকুমেন্ট দরকার আছে কি না আমরা এটাকে লিখে দিব হচ্ছে নান, অর্থাৎ আমাদের আর কোনো আদার ডকুমেন্ট প্রয়োজন নাই। আদার ডকুমেন্টস ফর্মিং পার্ট অফ দ্য কন্ট্রাক্ট আর নান। এলিজিবিলিটি, এলিজিবিলিটির ক্ষেত্রে আমরা এই বিষয়টা আগেও ব্যবহার করছি, যেমন হচ্ছে a contractor or a subcontractor that is national of or registered in the following countries are not eligible। এটা আমরা আগেও বলছি যে ইসরায়েলের ক্ষেত্রে কোনো কন্ট্রাক্টর বা সাবকন্ট্রাক্টর বা কোনো ম্যাটেরিয়ালস এগুলো অ্যালাউ করা হয় না, কারণ ইসরায়েলের সাথে আমাদের এখনো কোনো বাণিজ্যিক চুক্তি নাই। এখানে অনুরূপভাবে একই রকম যে ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট, প্ল্যান্টস এন্ড সাপ্লাই শ্যাল নট, যেটা আমরা কনসিডার করব না সেটা হচ্ছে ইসরায়েল। এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে অরিজিন। অরিজিন কথাটা বলা হচ্ছে ইজিপিতে অরিজিন শব্দটাকে যদি আমরা বুঝতে চাই তাহলে পিপিআর এর অনুযায়ী বা ইজিপির গাইডলাইনে দেখতে হবে আমাদের। অরিজিন মানে বলতে বোঝাচ্ছে যে সাপোজ আমি একটা ফোন কিনবো, ফোনের যেটা আইসি আছে আইসিটা তৈরি হচ্ছে ইসরায়েলে, ফোনের যেটা সার্কিট বোর্ড আছে সেটা হচ্ছে তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রে, কিন্তু টোটালটা অ্যাসেম্বল হয়েছে হচ্ছে চীনে। সেই ক্ষেত্রে এই ফোনটার কান্ট্রি অফ অরিজিন হবে চীন, নট ইসরায়েল বা আমেরিকা। এই জন্য যদি কোনোটা ইসরায়েল থেকে কোনো এরকম ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট, প্ল্যান্টস বা সাপ্লাইস আসে সেগুলান গ্রহণযোগ্য হবে না। Possession of the site or parts of the site to the contractor shall be given on the following dates। এর মানে হচ্ছে যে কন্ট্রাক্ট সাইনিং এর পরে আমরা কতদিন পরে কন্ট্রাক্টরকে এই সাইটটা বুঝাই দিব। তাহলে এখানে আমরা লিখবো যে 3 days after signing of contract, signing of contract
কন্ট্রাক্ট সাইনিং এর 3 দিনের মধ্যে সে কন্ট্রাক্টরকে আমরা তার কাজের যে সাইটটা আছে সেটা আমরা বুঝাই দিব। Contractor's personnel following key personnel to carry out the functions stated as the schedule shall be employed by the contractor. এখানে কন্ট্রাক্টরের আমরা যদি কোনো কি পার্সোনেলের নাম চাই বা কি পার্সোনেল চাই যে আমাদের কাজ করতে প্রজেক্ট ম্যানেজারের এই লাগবে, যেটা অলরেডি আমরা দিছি, এজন্য আমরা এখানে দিলাম যে নট অ্যাপ্লিকেবল। নমিনেটেড সাব কন্ট্রাক্টর, যখন আমরা টিডিএস করলাম তখন আমরা নমিনেটেড সাব কন্ট্রাক্টরের বিষয়টা আমরা পড়ছি, বিষয়টা আমরা ক্লিয়ার করছি। এখানে আরেকটু যদি ভালোভাবে বলি তাহলে নমিনেটেড সাব কন্ট্রাক্টর হচ্ছে পিই বা প্রকিউরিং এন্টিটি যদি কোনো কন্ট্রাক্টরের নাম সিলেক্ট করে দেন, অর্থাৎ যে আমার প্রোটেক্টিভ ওয়ার্কের সাপোজ আমার যে ব্লক কাস্টিং এর কাজ আছে, মনে করলাম যে ব্লক কাস্টিং এর কাজ এই কোম্পানিটা খুবই ভালো পারে, সেই ক্ষেত্রে যিনি এই টেন্ডারটা পাবেন আমরা ওই ব্লক কাস্টিং এর জন্য এ কোম্পানিকে যদি সাব কন্ট্রাক্টরে নমিনেট করি তাহলে ওই কন্ট্রাক্টর শুধুমাত্র এই কোম্পানিকে দিয়ে ব্লক কাস্টিং করাই নিবে। এটা যেহেতু পিইর ইচ্ছা এবং আগ্রহ বা পিইর উপর ডিপেন্ড করে, এই জন্য এই বিষয়টা হচ্ছে নমিনেটেড সাব কন্ট্রাক্টর। তো আমাদের এখানে যেটা নমিনেটেড সাব কন্ট্রাক্টর আমরা দিব না, তার মানে আমাদের পিইর তরফ থেকে কোনো নমিনেটেড সাব কন্ট্রাক্টর নাই। এরপরে প্রজেক্ট ম্যানেজার ডিসিশন, দি কন্ট্রাকচুয়াল ম্যাটার্স বিটুইন পিই এন্ড দ্য কন্ট্রাক্টর শ্যাল বি ডিসাইডেড বাই, আমরা লিখে দিলাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, যদিও ইনি হচ্ছেন পিই বা প্রকিউরিং এন্টিটি। ইন্স্যুরেন্স, যদি আমরা EPW3 ফর্ম ইউজ করি এবং কস্ট যদি 3 কোটি টাকার উপরে হয় তাহলে এরকম পার্সোনেলদের একটা ইন্স্যুরেন্স থাকতে হয়। এই ইন্স্যুরেন্সটা এখানে যেটা আছে এটা আসলে অন্য একটা টেন্ডার থেকে কপি করে লিখলেই ভালো হয়। তো এই সেকশনটা আসলে আমরা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক অবস্থাতে রাখলাম। আপনারা যদি কোনো টেন্ডার করতে প্রবলেম হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করলে এরকম একটা ইন্স্যুরেন্স সরবরাহ করা সম্ভব হবে। তো আপাতত আমরা এই ইন্স্যুরেন্সের পার্টটা এখানে পূরণ করতেছি না। এভাবে আমরা পিসিসির সাব ক্লোজ এর সব অংশগুলাই পূরণ করলাম এখানে। এখন আমরা দিব হচ্ছে আপডেট অল ক্লোজেস। তাহলে আমরা ক্লিক করলাম ওকে। এবার পূর্বের কাজ অনুযায়ী গো ব্যাক টু ড্যাশবোর্ড। এরপরে সাবসেকশন আছে হচ্ছে টাইম কন্ট্রোল। টাইম কন্ট্রোলকে ফিক্সড করার জন্য আমরা এডিট বাটনে ক্লিক করব। এখন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কমেন্সমেন্ট অফ ওয়ার্কস, কমেন্সমেন্ট ডেট অফ ওয়ার্ক শ্যাল বি অ্যাজ ফলোস। কমেন্সমেন্ট তার মানে কাজ শুরু করার তারিখটা কবে হবে, কাজ সম্পন্ন করার, কাজ শুরু করার তারিখ should be as specified in NOAA। আমরা এখানে ডিরেক্ট কোনো ডেট না দিয়ে লিখলাম যে NOAA, তার মানে আমরা যখন নোটিফিকেশন অ্যাওয়ার্ড দিব তখনই আমাদের কাজ কত তারিখ থেকে শুরু করতে হবে এবং কত তারিখ শেষ করতে হবে এটা স্পেসিফিক ভাবে বলা থাকবে, বা কন্ট্রাক্ট সাইনিং এতেও লেখা থাকে। এরপরে প্রোগ্রাম অফ ওয়ার্কস, কন্ট্রাক্টর শ্যাল সাবমিট এ প্রোগ্রাম অফ ওয়ার্কস উইদিন, এটা স্বভাবতই হচ্ছে নেওয়া হয়, প্রোগ্রাম অফ ওয়ার্কস নেওয়া হয় হচ্ছে কন্ট্রাক্ট সাইনিং এর 3 দিনের মধ্যে, ইউজুয়ালি 15 ডেজ, কিন্তু দেওয়া হয় হচ্ছে 3 দিনের মধ্যে। তাহলে আমরা এখানে 3 দিনই দিলাম, 3 ব্র্যাকেটে 3 কথায়। তাহলে কন্ট্রাক্টর শ্যাল সাবমিট এ প্রোগ্রাম ফর দ্য ওয়ার্কস উইদিন 3 days অফ সাইনিং অফ কন্ট্রাক্ট। প্রোগ্রাম অফ ওয়ার্কস বিষয়টা মানে হচ্ছে যে আমাদের এই প্রোটেক্টিভ ওয়ার্ক 150 মিটারের প্রোটেক্টিভ ওয়ার্ক, এই প্রোটেক্টিভ ওয়ার্কটা কন্ট্রাক্টর কিভাবে কাজ করে সম্পূর্ণ করবে এটা কন্ট্রাক্টরকে একটা বিস্তারিত বা একটা বার ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে প্রোগ্রাম অফ ওয়ার্কস আমরা বুঝতে পারলাম। এখন দ্য পিরিয়ড বিটুইন প্রোগ্রাম আপডেট ইজ প্রোগ্রাম আপডেট, কন্ট্রাক্টর যেটা সাবমিট করবে যদি সেটা আপডেট করতে চায় তাহলে এই প্রোগ্রাম আপডেটের জন্য আমরা টাইম দিব হচ্ছে তাকে 10 days। দ্য পিরিয়ড বিটুইন প্রোগ্রাম আপডেট ইজ 10 days।
তাহলে এই 10 দিনের মধ্যে কন্ট্রাক্টর আবার রিপ্রোগ্রাম করে সাবমিট করতে পারবেন। The amount to be withheld for late submission of an updated program is, এখন যদি কোনো কন্ট্রাক্টর এই আপডেটেড প্রোগ্রাম দিতে ব্যর্থ হয় তাহলে তার হচ্ছে 2 লাখ টাকা কাটা হবে, কেটে নেওয়া হবে তার পানিশমেন্ট স্বরূপ। দ্য অ্যামাউন্ট টু বি উইথহেল্ড ফর লেট সাবমিশন অফ অ্যান আপডেটেড প্রোগ্রাম ইজ 2 লাখ, তার জন্য 2 লাখ টাকা কেটে নিতে হবে। তাহলে এরকম আমাদের এখন পিসিসি ক্লোজের সাবসেকশন 2 এর সকল ক্লোজগুলো আমরা ফিল আপ করছি। এখন আমরা দিলাম হচ্ছে আপডেট অল ক্লোজেস। ওকে, গো ব্যাক টু ড্যাশবোর্ড। এরপরে সাবসেকশন 3 সি, কোয়ালিটি কন্ট্রোল। এই কোয়ালিটি কন্ট্রোল কন্ডিশন আমরা ফিল আপ করার জন্য আমরা এডিট বাটনে ক্লিক করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড আমরা দিব হচ্ছে 12 মান্থস, 12 ব্র্যাকেটে ভিই, 12 মান্থস। ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড হচ্ছে কন্ট্রাক্টর বা যদি কাজ করে শেষ করেন তাহলে তার যে রিটেনশন মানি এবং পারফরমেন্স সিকিউরিটি আছে সেটা 1 বছর যাবত আটকায় রাখা হয়, ছাড়া হয় না। এই 1 বছরে যদি তার সম্পূর্ণ কাজের কোথাও কোনো ক্ষতি হয় বা কাজটা যদি ফেইল করে তাহলে ওই কন্ট্রাক্টর সে ফেইল করা অংশটুকু বা পুনরায় কাজটা করে দিতে বাধ্য থাকবে, অন্যথায় তার পারফরমেন্স সিকিউরিটি এবং তার রিটেনশন মানি ফরফিট করে নেওয়া হবে। এই জন্যই ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড দেওয়া হচ্ছে 12 মাস। 12 মাস যদি কন্ট্রাক্টর কাজটা সুস্থভাবে থাকে, স্বাভাবিকভাবে থাকে, তাহলে 12 মাস পরে কন্ট্রাক্টরের এই পারফরমেন্স সিকিউরিটিটা ছেড়ে দেওয়া হয়। তাহলে আমরা পারফরমেন্স ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড দিলাম হচ্ছে 12 মান্থস। আপডেট অল ক্লোজ। ওকে, গো ব্যাক টু পিসিসি ড্যাশবোর্ড। এবার আমরা আসবো হচ্ছে কস্ট কন্ট্রোল সাবসেকশন ডি তে। কস্ট কন্ট্রোল করার জন্য আমরা এডিট বাটনে ক্লিক করব। এখন কস্ট কন্ট্রোলে দ্য পার্টিকুলার্স অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট নমিনেটেড আর অ্যাজ ফলোস। এখন কোন ব্যাংক থেকে সে এই পারফরমেন্স সিকিউরিটিটা নিবে বা কি করবে এরকম যদি আমরা ফিক্সড করে দিই সেটাও পারবো। সেক্ষেত্রে এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল লেখা হয় যে পার্টিকুলার্স of the bank account nominated are as follows। এইভাবে কখনো ব্যাংকের নাম উল্লেখ করে দেওয়া হয় না। Following additional events shall also be compensation events। আরো কি কম্পেনসেশন ইভেন্টস থাকে, তার মানে যদি কন্ট্রাক্টরকে ক্ষতিপূরণ দেওয়া হয়, এটা আসলে নান, আর কোনো কম্পেনসেশন কন্ট্রাক্টরদের থেকে নেওয়া হয় না। আচ্ছা, এই জায়গাতে এখন আছে যেটা, সেটা হচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট। প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয় কিনা, প্রাইস অ্যাডজাস্টমেন্ট বিষয় হচ্ছে যে কন্ট্রাক্টর যে রেটটা দিবে সেই রেটকে আমরা চেঞ্জ করব কিনা বা কোনোভাবে সেটা মডিফাই করা যাবে কিনা। এই ক্ষেত্রে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, এটার ক্ষেত্রে কোনো দরকার নাই। এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে নান। প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা হয় না, এটা স্বাভাবিক প্র্যাকটিস, সেক্ষেত্রে আমরা এটা নান লিখব। রিটেনশন মানি কাটবে হচ্ছে 5% করে করে। রিটেনশন মানি আগেই তো বলছি যেটা হচ্ছে পারফরমেন্স সিকিউরিটি থাকে হচ্ছে মিনিমাম 5%, আর 5% কাটা হয় হচ্ছে রিটেনশন মানি। তার মানে পারফরমেন্স সিকিউরিটি সেটা দেওয়া হয় হচ্ছে একটা ব্যাংকের গ্যারান্টি হিসেবে, চেক বা একটা কাগজ হিসেবে। কিন্তু এই রিটেনশন মানি কন্ট্রাক্টরকে যখন কাজের পেমেন্ট করা হয় প্রতি পেমেন্ট থেকে 5% টাকা কেটে নেওয়া হয়, ক্যাশ টাকা। এটা হচ্ছে রিটেনশন মানি, আমরা কাটবো হচ্ছে 5%, আর পারফরমেন্স সিকিউরিটির জন্য ব্যাংক গ্যারান্টি হিসেবে দিবে হচ্ছে আর 5%, ফলে পারফরমেন্স সিকিউরিটি টোটাল দাঁড়াবে হচ্ছে 10%।
অ্যামাউন্ট অফ লিকুইডেটেড ড্যামেজ, যদি কোনো কারণে কন্ট্রাক্টরের ডিলের কারণে কোনো ড্যামেজ হয় সেই ক্ষেত্রে বিষয়টা আর কি কেমন হবে, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রাক্টরকে কি পানিশমেন্ট দিব, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ লিকুইডেটেড ড্যামেজ অর ইন আদার ওয়ার্ডস ডিলে ড্যামেজ, যদি কন্ট্রাক্টরকে কাজ দেরি করার কারণে হয়, for the uncompleted works or any part thereof is 0.005%. 0.005% কন্ট্রাক্টর থেকে পার ডে ডিলের জন্য কেটে নেওয়া হয়। তাহলে আমরা যে টেন্ডার অ্যামাউন্টের কাটবো সেটা হচ্ছে 0.05% করে কেটে নিব। এখন 0.05 পর্যন্ত আমরা কতটুকু কাটতে পারবো, কতটুকু, তাইলে এটা হচ্ছে আমরা কাটতে পারবো ম্যাক্সিমাম 10% পর্যন্ত। 10% এর উপরে আমরা এই লিকুইডেটেড ড্যামেজের জন্য কন্ট্রাক্টরের থেকে কোনো টাকা কাটতে পারবো না, ম্যাক্সিমাম 10%। তাহলে আমরা কন্ট্রাক্টরের ডিলে ড্যামেজ বা লিকুইডেটেড ড্যামেজের জন্য প্রতিদিনের ডিলের জন্য 0.05% করে কাটতে থাকবো, তার টাকা কাটবে, এবং এই 0.505 করে কাটতে কাটতে সর্বোচ্চ 10% অফ কন্ট্রাক্ট প্রাইসের সমপরিমাণ টাকা কাটা যাবে। এটা হচ্ছে কন্ট্রাক্টরের একটা পানিশমেন্ট। বোনাস ফর দ্য হোল অফ দ্য ওয়ার্কস, এখন এই বোনাসটা কত দিব, তার মানে ইজিবিতে এই সিস্টেমটা নেয় যে কাজ ডিলে করার জন্য শাস্তি আছে, কিন্তু কাজ যদি সে আগে করে তাহলে তার জন্য কি বোনাস থাকবে। এটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী কোনো বোনাস নাই, অর্থাৎ কাজ না করলে শাস্তি আছে, কাজ করলে কোনো পুরস্কার নাই। এজন্য আমরা এই বোনাসটা লিখলাম যে হচ্ছে নান। অ্যাডভান্স পেমেন্ট শ্যাল বি, টাকা এত এত, এটা হচ্ছে আগেই বলছিলাম যে যদি জিওবি ফান্ডেড হয়, অর্থাৎ গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফান্ডেড কোনো প্রজেক্ট হয়ে থাকে, তাহলে কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করা হয় না। আর যদি এটা কোনো ফরেন এইডেড কোনো প্রজেক্ট হয়, তাহলে কন্ট্রাক্টরের কাজ শুরু করার সুবিধার্থে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা তারা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে দিয়ে থাকে। যেহেতু বাংলাদেশে এর প্র্যাকটিস নাই এবং এটা জিওবি ফান্ডেড, এর জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে নান, কোনো অ্যাডভান্স পেমেন্ট করা হবে না। এরপরে না, পার্সেন্টেজ অফ অ্যাডজাস্টমেন্ট ফর প্রভিশনাল সাম ইজ, এটা আসলে যেটা ভ্যাট আইডি কাটে সেই অংশটুকু, আমরা এই অংশটুকু এখানে লিখে দিব হচ্ছে নট অ্যাপ্লিকেবল, তার মানে পার্সেন্টেজ অফ অ্যাডজাস্টমেন্ট অফ প্রভিশনাল সামস ইজ নট অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এই অংশের কস্ট কন্ট্রোল অংশের যাবতীয় ক্লোজগুলা পূরণ করছি। এখন আমরা এখানে আপডেট অল ক্লোজ করব, আপডেট অল ক্লোজ, ওকে, গো ব্যাক টু পিসিসি ড্যাশবোর্ড। এরপরে আমরা আসবো হচ্ছে সাবসেকশন ই তে, কমপ্লিশন অফ কন্ট্রাক্ট। কমপ্লিশন অফ কন্ট্রাক্টে কাজ করতে বা তার কন্ডিশন যুক্ত করতে আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটের জন্য প্রথমেই আমাদের যেটা চাচ্ছে সেটা হচ্ছে দ্য ডেট বাই হুইচ অ্যাজ বিল ড্রয়িংস আর রিকোয়ার্ড ইজ। অ্যাজ বিল ড্রয়িংস বা ম্যানুয়ালের ক্ষেত্রে এগুলা সচরাচর দেওয়া হয় না, এটা বাংলাদেশের প্র্যাকটিসে, এজন্য এখানে লিখলাম হচ্ছে নট অ্যাপ্লিকেবল। অর্থাৎ কন্ট্রাক্টরকে কাজ করার জন্য আমরা কোন রকমের যেটা কাজের সুবিধার্থে যে ড্রয়িং, কাজের ড্রয়িং না, এবং অ্যাজ বিল্ট যে কোনো ম্যানুয়াল যদি থাকে সেগুলা দিব, আমরা এটা কন্ট্রাক্টরকে দিব না। The amount to be withheld for failing to produce as-built drawings and other operating maintenance manuals by the date required is টাকা। যেহেতু আমরা as-built drawing বা হচ্ছে কোনো কিছু দিব না, সেহেতু এটাও আমরা লিখবো হচ্ছে NA, not applicable। এখন আমরা এটা দিলাম হচ্ছে আপডেট অল ক্লোজ, ওকে, গো ব্যাক টু ড্যাশবোর্ড। এরপরে আমরা সাবসেকশন এফ এ আসবো, সেটা হচ্ছে টার্মিনেশন এন্ড সেটেলমেন্ট অফ ডিসপিউটস।
ডিসপিউট মানে হচ্ছে বিরোধ। যদি কন্ট্রাক্টরের সাথে প্রকিউরিং এন্টিটির কোনো বিরোধ বাঁধে তাহলে সেটা কিভাবে শেষ করব বা সেটেলমেন্ট করব সেটা দেখার জন্য আমরা এডিট বাটনে ক্লিক করব। The percentage to apply to the contract value of the works not completed representing the P is additional cost for completing the uncompleted work is। এখন এটা আমরা এখান থেকে কি পরিমাণ অর্থ কেটে নিব যদি কোনো কন্ট্রাক্টর কাজ না করে, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 5%। যদি কন্ট্রাক্টর কোনো কারণে কাজ না করে যায় তাহলে তার থেকে আমরা এর 5% টাকারও কেটে দিব। এটা হচ্ছে আপডেট অল ক্লোজ, আপডেট সাকসেসফুলি, ওকে, গো ব্যাক। এরপরে আমরা যেটা নেম অফ সাবসেকশন জি, ক্লেইমস, ডিসপিউটস এন্ড আরবিট্রেশন, যদি কোনো এরকম পরিস্থিতি উদ্ভূত হয় তাহলে আমরা কি করব, সেজন্য আমরা এডিট বাটনে ক্লিক করলাম। এখানে আছে যে এগুলা অ্যাডজাস্টমেন্ট বা এগুলান কে করবে, অ্যাডজুকেটর, যেটা আসলে বলা হয় সমন্বয়ক টাইপ। জয়েন্টলি অ্যাপয়েন্টেড বাই দ্য পার্টিজ ইজ, কোন পার্টি দ্বারা এটা নিয়োগ করা থাকবে, এটা সচরাচর কোথাও দেয় না, এজন্য আমরা দিলাম হচ্ছে নান। এরপরে আরবিট্রেশন শ্যাল বি কন্ডাক্টেড ইন দ্য প্লেস মেনশনড বিলো। আরবিট্রেশন কোথায় হবে, আরবিট্রেশনটা হবে হচ্ছে শ্যাল বি কন্ডাক্টেড ইন দ্য প্লেস মেনশনড বিলো। আমরা এখানে দিলাম হচ্ছে অফিস অফ দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে আরবিট্রেশনটা সম্পন্ন করা হবে। এরপরে দিলাম হচ্ছে আপডেট অল ক্লোজ, ওকে, গো ব্যাক। তাহলে আমরা পিসিসি টেন্ডার ডকুমেন্টের সেকশন নাম্বার 4 পিসিসি পার্টিকুলার অফ কন্ট্রাক্ট সম্পূর্ণগুলা দেখলাম সাবসেকশন 7টায়। তাহলে এভাবেই আমরা যে কোনো টেন্ডারের পিসিসি করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। ইজিবিতে আরো শিখতে ভালো লাগলে অবশ্যই সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।